শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, যাদের অনেক টাকা আছে আর যারা মন চাইলেই সমস্ত কিছু করে ফেলতে পারে, যা খুশি কিনতে পারে, যেখানে খুশি যেতে পারে, আমরা কিন্তু সেটা করতে পারি না। আমরা হচ্ছি মধ্যবিত্ত। তা আমার বন্ধুরাও বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত। তবে আমরা যে যখন তখন কিছু কিনতে পারি না, ভেবে চিন্তে কিনি বা কোনো কিছু কেনার জন্য অপেক্ষা করতে হয়, তাতে কিন্তু আমার মনে হয় না আমাদের মতন লোকদের খুব বেশি কষ্ট হয়। অপেক্ষা কিন্তু আমাদের অনেক সুখ দেয়। বা আমরা আমাদের মতন করে যদি জীবনটাকে কম চাহিদার মধ্যে রাখতে পারি, তাহলে দেখবে অনেক সুখ কিন্তু আমরা খুঁজে পাই। আর তাছাড়া আমরা যেইভাবে ছোট থেকে বড় হই, সেটাই কিন্তু আমাদের ভেতরে এফেক্ট হয়, তাই না? তা আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, তো আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটাও কিন্তু একদম অন্যরকম ছিল। আমাদের সময় ওরকমই ছিল বেশিরভাগই। তো সকালবেলা ঘুম থেকে উঠলে এক থালা হচ্ছে ভাত, ডাল, আলু সেদ্ধ, এই দুটো কিন্তু একদম কমন ছিল সকালবেলার খাবার। তার সাথে যদি মা কিছু ভাজা, বড়া, বাটা এই ধরনের খাবার করতো, সেগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসতাম। আর বিশ্বাস করে, নিম্ন মধ্যবিত্ত হলেও আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়াটা কিন্তু আগাগোড়াই ভীষণ একটু ভালো টাইপের ছিল। মাছ হতো রান্না, প্রায় সপ্তাহে হয়তো 3 থেকে 4 দিন তো 2 রকম মাছ আমরা খেতাম। হয়তো অনেক দামি কিছু মাছ খেতে পারতাম না, কিন্তু বাবা আনতো 2 রকম, কারণ আমার বাবা ভীষণ মাছ খেতে ভালোবাসতো। আর আমার মা যেহেতু বৈষ্ণব ঘর থেকে বিলং করে, মা কিন্তু বিয়ের আগে তেমনভাবে কখনোই মাছ খেত না, কারণ আমার দাদু আর দিদা দুজনাই নিরামিষ খেত। একদম কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারা মাছ খেত না। সে খুব কম, একদম ছোটোতে আমার মা দেখেছে কি না দাদু দিদা খায়, কিন্তু মায়েরা যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু খায় না। তো সে কারণে আমার মায়ের ভেতরে ছিল না। কিন্তু আমার বাবার বাড়িতে ভীষণ মাছ খেতে আমার ঠাকুরদাদা ঠাকুমারা ভালোবাসতো। তো ওইখান থেকে আমার মা মাছ খাওয়া শিখলো। সবাই বলতো বারবার, একটু খাও ভালো লাগবে। তো সেই থেকে আমার মা এখন যে শিখে গেছে না, আমার মা কিন্তু এখন ভীষণ মাছ লাভার। আর আমি তো মাছ লাভারই, তোমরা জানোই, প্রত্যেক দিন মাছ খেতে ভালোবাসি। আর সকালবেলা দুধ আর রুটি কিনতে আছে খেয়েছি, দুধের মধ্যে কিন্তু আমি চিনি নেইনি। আর 2 টুকরো মাছকে কীভাবে রান্না করেছি দেখেছো? আলু চচ্চড়ি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি অন্যরকম করলাম, ভাল লাগছে না আর সেই ঝোল খেতে রোজ রোজ। আর কাতলা মাছের মাথা 2 টুকরো ছিল, সেটাকে কি করছি বলো তো, এখানে দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা, টমাটার, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এই মুগ ডালটা বয়েল করলাম যে, সেটাই কিন্তু দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। তো এইভাবেই করি, কোনো ভাজা মশলার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিই না। একা খেলে পরে যদি আমার হাজব্যান্ড মেয়ে থাকে তখন কিন্তু আমি দিই একটুখানি। নিজের জন্য কোনো রকম ঝামেলা আমি করি না। আর ঝটপট দেখো চলে এসছে একদম, কিচেনের কাজ করে তারপরে যাব সংসারের কাজ করতে। তোমাদের আগেই বলেছি যে কাজ করতে যেদিন বেশি ভালো লাগে না, সেদিন কিন্তু আগে আমি রান্নায় চলে যাই। আর জানো তো বন্ধুরা, আমার ছোটোবেলাটায় তো আমাদের সকালবেলা 7:30টার মধ্যে সকালের ভাত হয়ে যেত, কারণ বাবা ওই সময় ভাত খেয়ে বেরিয়ে যেত, সকালে ভাত খেত। আর তখন আমরা সবাই ভাত খাই, আমাদের আড়ায় পাড়ায় যত লোকজন আছে, গ্রামের লোকরা ভাত খায়। আমার মামাবাড়ির লোকরা কিন্তু ভাত খেত না। আমরা মামাবাড়ি বেড়াতে গেলে খুব লজ্জাও পেতাম যে ভাত খেতে ভালোবাসতাম, আর মামাবাড়িতে রুটি খেত। যেহেতু সকালবেলা আমাদের রুটি খাওয়া অভ্যাস নেই, আমার কিন্তু একদম ভালো লাগতো না। কিন্তু ভাতের কথা তো বলা যাবে না, লজ্জা না ভাতের কথা বললে। তো রুটি তখন খেতাম, কিন্তু মনে মনে শান্তি পেতাম না। যাই হোক, এখন তো রুটি খাওয়া অভ্যাস হয়ে গেছে, রুটি খেলে কিচ্ছু মনে হয় না, বরং ভালোই লাগে এখন রুটি খেতে। আর আমি তো এখন সকালবেলা রুটি খেতে ভীষণ পছন্দ করছি, জানো তো। যাই হোক, বলছি সকালবেলা কী হতো আমাদের বাপের বাড়িতে, যেমন 7:30টার মধ্যে আমার বাবা ভাত খেয়ে চলে যেত, আর আমিও বসে পড়তাম জানো তো ভাত খেতে। তবে তখন খাওয়াটা একদম কম ছিল, সেই পাখির খাওয়ার মতন। সকালবেলা একবার খেলাম, তারপরে আবার খিদে পেয়ে যাবে, তো 7:30টায় খাবার খেলে পরে আবার 10:30, 11টার দিকে একবার কিন্তু আবার বাটি করে ভাত নিয়ে খেতাম। দুপুরে আবার মাছের ঝোল ভাত রান্না হতো 2টোর দিকে, 1:30 থেকে 2টোর মধ্যে, তখন আবার কিন্তু দুপুরে খেতাম। আবার খিদে পেয়ে যেত বিকেল এই 4টে 5টা বাজে, তখন আবার কি করতাম, বাটি করে মাকে বলতাম, তো তখন আবার মা দিত। মা কিন্তু বারণ করতো না, জানো তো, মাই শিখিয়েছে কিন্তু এই অভ্যাসগুলো আমাদেরকে। খেলে আমি যখন চাইতাম তখন বলতো আচ্ছা ঠিক আছে। অনেক সময় মা দিত, আবার অনেক সময় আমাকে বলতো, যখন একটু বড় হয়ে গেছিলাম, যে তুই নিয়ে খা। তা
তারপর যখন আবার রাত হতো আবার রাতে খেতাম, তাহলে গুনে নাও কবার আমি ভাত খেলাম, মানে ভাতের ওপরেই কিন্তু থাকতাম। আর তখন ছিলাম একটা আঙুলের মতন সরু, কিছুতেই এতবার ভাত খেয়েও কিন্তু ওজন কিছুতেই বাড়েনি। সবাই যাচ্ছে তাই বলতো আমার মাকে যে আমাকে নাকি বিয়েই দিতে পারবে না, আমি এত রোগা বলে। মা বলতো কী আর করবো, মেয়ের যদি আর বিয়ে না হয় তো কিছু করার নেই, অনেক চেষ্টা করছি ভাত খাইয়ে খাইয়ে। আমার এক টিচার ছিল, পড়াতে আসতে আমাদের বাড়িতে, আমাকে বলতো মিঠু তুই এক কাজ করবি, তুই তো মোটা হোস না, তুই হচ্ছে পান্তা ভাত খাবি, আগের দিন ভিজিয়ে রাখতে বলবি, সেই জল ভাত খেলে শরীরে মোটা হয়, ওটা তুই খাবি রোজ, আর খুব ঘুমাবি। সব কিছু করেছি, কিছুতেই কিছু হয়নি আমি তখন। আর যখন আবার একটু বড় হলাম তখন কলেজের চাপ, মানে পড়াশোনার চাপ ভালো, তখন কিন্তু আবার 5বার খাওয়ার সময় পেতাম না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগেই টিউশন চলে যেতে হতো। আর মেয়ের মতন জানো তো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে তখন আর একটা বিস্কিটও মুখে দিতে পারতাম না, মানে জলও না, ব্রাশ করেই কোনো রকমে চলে যেতাম, এসেই উটোপাটা করে খেয়ে কলেজে চলে যেতাম, বা স্কুল থাকলে স্কুলে চলে যেতাম। আর আমাদের স্কুল আমাদের বাড়ি থেকে অনেক দূর, নদী পার হয়ে কিন্তু যেতে হতো। তো অনেকেই তোমরা জানবে নবদ্বীপের তারাসুন্দরী স্কুল নাম করা স্কুল, কিন্তু তখন খুব নাম ছিল। আর নবদ্বীপের মধ্যে ওই একটা স্কুলই মেয়েদের 12 ক্লাস ছিল, আর অন্যান্য স্কুল কিন্তু ক্লাস 10 অবধি ছিল। যাই হোক, পরে গিয়ে হয়ে গেছে সমস্ত মেয়েদের স্কুলগুলি 12 অবধি, মানে ছেলে মেয়ে সমস্ত স্কুলই হয়েছে আর কি। তো এই জন্য আর সময় পেতাম না। আর তখন আবার রোগা হয়ে গেলাম জানো তো, মানে একদম রোগা ছিলাম, আরও রোগা হয়ে গেলাম এই পড়াশোনার জন্য বাইরে যেতে দৌড়াদৌড়ি করতে করতে। আর মোটা আমি কবে হয়েছি তোমাদেরকে বলি, যখন আমি এই 12 ক্লাসটা আমার দেওয়া হয়ে গেল, এই তখন থেকে দেখলাম আমি হালকা একটু একটু কিন্তু শরীরের আমার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হওয়া আমার শুরু হয়েছিল। তো তারপরে তার বেশি বছর না, 2-1 বছর পরে আমার বিয়েও হয়ে গেল। আর বিয়ে হয়ে যেতেই ব্যাস আমার লাইফটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আর আজকে রান্নার পরপরই দেখো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। কি ভালো লাগে না আমার রান্নাঘর পরিষ্কার থাকলে, সবচাইতে বেশি না আমি শান্তি পাই, কেন জানি না, মনে হয় যেন অনেকটা কাজ আমি এগিয়ে রাখলাম। তবে অন্যান্য দিন তো আমি করতে পারি না, রান্নাবান্না করে উঠোপাটা করে চলে যাই স্নান পুজো দিতে। আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করেছি, তাই কিন্তু ওই কাজটা করে রেখে তারপরে এখানে আসলাম। আমার এক বন্ধু রূপালি, ও আমাকে আগে কিন্তু প্রায়ই, মানে রোজই আমাকে কমেন্টস করতো। তো রূপালি এখন একটু ব্যস্ততার কারণে আমাকে কমেন্টস করতে পারছে না। তবে রূপালি, তুমি আমার কিন্তু ভিডিও দেখো, যখন সময় পাবে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পেতে। আর তোমার জন্য আমি ভীষণ মানে অপেক্ষা করে থাকি। আরও আমাকে বলেছে যে আমার নামটা তোমার মুখে শুনতে খুব ভালো লাগে। তো রূপালি, তোমাকে আমার অনেক ভালোবাসা আর অনেক আদর। আর রূপালিও কিন্তু খুব সুন্দর দেখতে, ওকে বলেছিলাম পরে ও একবার দিয়েছিল ওর প্রোফাইল পিকচার, তারপরে আর দেয়নি। যাই হোক, অনেক ভালোবাসা রূপালি, আর কমেন্টস কিন্তু করো আমাকে অবশ্যই। আর এই দেখো টালিগুলোর মধ্যে কিভাবে আমি ঝাঁটা দিয়ে এইভাবে পরিষ্কার করি, কাপড় দিয়েও মোছা যায়, তো এটা দিয়েও একটুখানি আমি মুছে নিচ্ছি। আর এই দরজাটা না প্রথম থেকে করিনি তো, আর এই রঙটা তো খুব নোংরা হয় জানোই, তাই খুব মানে যত্ন নিতে হয়। অত যত্ন তো নেওয়া সম্ভব না, আমি যতটুকু পারি আর কি আমি কিন্তু চেষ্টা করি, মানে একাই সমস্ত দিক সামলানো তো একটু মুশকিল হয়ে যায় জানোই বন্ধুরা, তবুও আমি চেষ্টা করি কিন্তু আমি পুরো বাড়িটাকে একটু একটু করে অল্প অল্প করে সুন্দর রাখার। আর আমার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে মধুমিতা, সে আমাকে মা বলে ডাকে জানো তো, এত সুন্দর করে ও মা বাবা বলে, আমি না মানে ভীষণ আমার ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডকে দেখাবো বলে ভেবেছি ওর কমেন্টসটা, যে দেখো আমাকে কত ভালোবাসে ও। তো মধুমিতা, তুমি কিন্তু আবার 2-1 দিন ধরে আমাকে কমেন্টস করছো না, তুমি ঠিক আছো তো? তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন আছো, কি করছো, কারণ তোমার এত সুন্দর কমেন্টস কিন্তু আমি ভীষণভাবে মিস করছি। আর বন্ধুরা দেখো, এই দরজাগুলোর মধ্যে না বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে থেকে থেকে, ওই বৃষ্টির জল, মানে দেখো ছাদে তো ধুলো আছে প্রচুর, সেই ধুলোগুলোই কিন্তু ছিটকে আবার এই দরজাগুলোর মধ্যে লেগেছে, তাই আজকে একটু বেশি ঘষে ঘষে কিন্তু তুলতে হচ্ছে এটা। আমাকে এক বোন রাজিয়া খান, ও আমাকে কমেন্টস করেছে যে ও ভিডিও করে, ওর ভিডিওতে ভিউজ কেন আসে না। আমার এই স্বল্প জ্ঞানে আমি যেটুখানি মনে করি, ভিউজ দেখো আমার চ্যানেলেও তো আসে না, না আসার তো অনেকগুলো কারণ থাকে, ভালো সাবজেক্ট না হলে আসে না ভিউজ, মানে পাঠায় না ইউটিউব সেখানে। আর সবচাইতে একটা জিনিস আমার মনে হয় মেনটেন করা ভালো, আমরা অনেকেই দেখি আমাদের চ্যানেলে প্রচুর দেখবে শর্টস, প্রথমত শর্টসগুলোকে তোমাদের কমিয়ে আনতে হবে। আর শর্টস যদিও তোমরা দাও, শর্টস দিতে হবে এমন সাবজেক্টের উপরে, মানে তোমার যে সাবজেক্টের উপরে চ্যানেলটা,
ধরো যদি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে আমি দিয়েছি, আমার নিট অ্যান্ড ক্লিন আছে, তাহলে আমি শর্টসগুলো চেষ্টা করব তার ওপরেই ছাড়ার, মানে সেই সাবজেক্টের ওপরেই যাবে। হঠাৎ করে আমি একটা গানের ছেড়ে দিলাম শর্টস, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মানে ইমপ্রুভ করবে না। আমি দেখো, মানে তোমরা খেয়াল করে দেখবে যে আমি কিন্তু গানের যে সাবজেক্টের ওপরে আমি ইচ্ছে করলেই তো একটা ভিডিও বানিয়ে দিয়ে একটা গান দিয়ে, খুব সুন্দর একটা গান দিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করি না। কারণ আমি আমার রিয়েল ভয়েস দিয়ে দেখবে বেশি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই ধরনের জিনিসগুলো দিতে হবে, কারণ তোমার চ্যানেলটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিনের ওপরে, তারপরে দেখা যাবে তোমার চ্যানেলে প্রচুর গানের, যে তোমরা যখন যে গানটা ট্রেন্ডিং যাচ্ছে সেটা আমরা ছেড়ে দিচ্ছি। এরকম করলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চ্যানেল ডাউন খেয়ে যায়। আবার কিছু কিছু চ্যানেল দেখবে সেরকম দিয়েও কিন্তু উঠে আসে। তবে আমাদের মতন লোকদের কপাল তো খুব খারাপ থাকে। তাই আমি তোমাদেরকে বলছি, চেষ্টা করবে যে জিনিসের উপরে তোমাদের চ্যানেলটা ব্লগ চ্যানেল, তার ওপরেই কিন্তু বেস করে দেবে। যতই ট্রেন্ডিং গান চলুক, যাই চলুক না গেলো, সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। দেখবে এই সমস্তগুলো যদি একটু মানো, আমি জানি না এটা সঠিক কারণ কি না, অন্য কোনো কারণও থাকতে পারে, কিন্তু আমি এটা মেনটেন করি, আর এটা মেনটেন করলে দেখবে আস্তে আস্তে চ্যানেল তোমার ইমপ্রুভ করবে। আর বন্ধুরা, আমি কিন্তু আবার নিচে গিয়েছিলাম, দেখলাম জল চলে এসে জামাকাপড় রেখেই এসেছিলাম নিচে, কেচে কুচে ঘেমে ভিজে গিয়ে আবার উপরে গিয়ে মেলে দিয়ে আসলাম। তারপরে আবার নিচে এসে এখন মানে পুজো দিলাম। আর এই যে দুপুরে রান্না দেখেছো, মাছ বানিয়েছে আলু চচ্চড়ি দিয়ে বলতে পারো। আর ডালটাকে একটু গরম করলাম, ঠান্ডা হয়ে গেছে না, ভাল লাগে না খেতে, তো একটু গরম করে রাখলাম। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়েছি। এখন 1:25 বাজে, 5 মিনিট ঘড়ি দেখে বসবো, তারপর কিন্তু এই ঘরে আজকে খাবার খাবো। আর দুপুরে কি রান্না হয়েছে দেখেছো, আজকে কিন্তু আমার ভীষণ প্রিয় মাছের মাথা দিয়ে ওই মুগ ডাল, আমার খুব ভালো লাগে, তো আমার ভীষণ প্রিয় একটা মানে ডাল রান্না করেছি। আমার মেয়েও খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, 5 মিনিট বসে তারপরে খাচ্ছে এই ঘরে। আর অনন্যা আমাকে বলেছে যে তুই ভিডিও বানানো ছাড়িস না, নাহলে তোর গলা শুনতে পাবো না, তোকে দেখতে পাবো না। না বন্ধু, আমি কিন্তু ছাড়তে চাই না, বিশ্বাস কর। তোরা আমার সাথে এইভাবে থাকিস সবাই, তাহলে কিন্তু আমি অনেক দিন তোদের সাথে থাকবো। আমিও চাই না তোদের সাথেই থাকতে, তোদেরকে নিয়ে। আর বন্ধুরা, অনেক হাঁপিয়ে গেছি, তো আজকের মতন এই পর্যন্তই রাখলাম। টাটা।